শুভ সন্ধ্যা। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের সেই ধারাবাহিক আলোচনা। আজকে বাংলাদেশ বিষয়গুলি গতদিন আমরা 40তম বিসিএস থেকে 36তম বিসিএস পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আশা করি একটু লং টাইম হলেও শেষ করে দেব বাংলাদেশ বিষয়গুলি। পরবর্তীতে আমরা আন্তর্জাতিক বিষয়গুলির সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনায় আসবো আপনাদের মাঝে। এটা আপনাদের জন্য কত মারাত্মক উপকার হচ্ছে, মানে কতটা উপকার হবে এটা বলে বোঝানো যাবে না। এটা শুধু পরীক্ষা দিলেই বুঝবেন। আর অগ্রিম তো আপনার রিটেনের প্রস্তুতি হয়েই থাকলো, কিন্তু রিটেনের প্রস্তুতি নিচ্ছি না, কেউ ভয় পেন না। এটা আসলে রিটেনের প্রস্তুতি না, এটা মূলত হচ্ছে রিটেন থেকে প্রিলিমিনারি যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে তার আলোকে প্রিলিমিনারিতে কি কি প্রশ্ন হতে পারে তার আলোচনা। তো এই আলোচনা আপনাদের জন্য ফলপ্রসূ হবে এবং খুব কাজে লাগবে। এটা মানে আপনি বিলিভ করতে পারবেন না এখন কত বেশি কাজে লাগবে আপনার, বাট আপনি উপকৃত হবেন। সাথে থাকুন এবং আগামী যত সময় আমি এগুলো শেষ করব। আজকে খুব ছোট ছোট প্রশ্ন আছে, আমরা 35তম বিসিএস থেকে শুরু করব। হ্যাঁ, থ্যাংক ইউ নেত্রকোনা থেকে, ধন্যবাদ। কে কোথা থেকে দেখছেন একটু জানাতে পারেন, অথবা জানানোর দরকার নাই, আমি তো এমনিতেই প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন সেইভাবেই। আমরা 35তম বিসিএস থেকে শুরু করব। 35তম বিসিএস এর সংক্ষিপ্ত একটি প্রশ্ন আসছিল, সেটি হচ্ছে প্রাচীন জনপদ থেকে একটা প্রশ্ন আসছিল, যেটা পিলিতে আপনাদেরকে পড়ানো হয়। তা হচ্ছে আপনার প্রাচীন বাংলার রাঢ় জনপদ, রাঢ়, এই জনপদ সম্পর্কে পরীক্ষায় আসছিল 35তম বিসিএস এ। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে রাঢ় জনপদ সম্পর্কে আসছিল। তো এটা আপনার প্রিলিমিনারিতে কেমন প্রশ্ন হতে পারে এই জনপদ নিয়ে, সেটা আসলে মানে বিষয়টা এরকম যে এই যে জনপদের কথা বললাম, এই জনপদটা আসলে কোথায়, এই জনপদ কোথায় এটা আপনাকে একটু দেখতে হবে। যে এই রাঢ় জনপদ হচ্ছে, প্রশ্ন করি উত্তর দেন, কোন নদীর তীরে? রাঢ় জনপদ কোন নদীর তীরে? একটু উত্তর দেন, কোন নদীর তীরে? দেখি কে কে উত্তর দিতে পারে। এগুলো প্রিলিমিনারি প্রশ্ন হবে, রিটেনে আসছে, এগুলো প্রিলির প্রশ্ন হবে। কোন, উত্তর দেন। এটা 35তম বিসিএস, আমি এখন আলোচনা করতেছি 35। এটা কোন নদীর তীরে অবস্থিত ছিল? এটা কোন নদীর তীরে? উত্তর দেন, দ্রুত উত্তর। আচ্ছা, হয়তো কেউ দিবেন। আপনারা বেসিক জিকে বইয়ের 32 পেজে অত্যন্ত চমৎকারভাবে এই জনপদ সম্পর্কে লেখা আছে। যাদের কাছে বইটা আছে তারা একটু ওপেন করে দেখেন। 32 পেজে, অর্থাৎ 32তম পেজে এই সম্পর্কে আছে। আমি আলোচনা করব, আছে মানে আমি আলোচনা করব না তা না, কিন্তু আপনি আরো 5টা বই খুলেন, আপনি আরো 5টি বই খুলে দেখেন এই জনপদ নিয়ে আমি যে আলোচনা করেছি আর সেখানে কি আলোচনা আছে। আপনার কাছে ব্যতিক্রম মনে হবে, আপনি শিওর থাকেন ব্যতিক্রম মনে হবে। পরীক্ষা পিছাবে না। 41তম বিসিএস 19 তারিখে হবে, পিছানোর কোনো সুযোগ নাই, ঠিক আছে? আর বেসিক জিকে বাই প্রলয় স্যার একটা গ্রুপ আছে, ওই গ্রুপে এই বেসিক জিকের উপরে পরীক্ষা হয়। আজকে 9টায় পরীক্ষা আছে, আপনারা ক্লাস করতে থাকেন, যে যখন পারেন ক্লাসের পরে পরীক্ষাটা দিবেন, ঠিক আছে? প্রশ্ন 9টায় সাবমিট হবে, বাট আপনারা হচ্ছে পরবর্তীতে পরীক্ষা দিয়ে দিন। অনেকেই উত্তর দিয়েছেন ভাগীরথী নদীর তীরে, সবার উত্তর সঠিক হয়েছে। এটা হচ্ছে ভাগীরথী নদীর পশ্চিম তীরে হতে গঙ্গা নদীর দক্ষিণ অঞ্চল পর্যন্ত, অর্থাৎ শুধু ভাগীরথী এটা মনে রাখলে চলবে না, কারণ এটা ভাগীরথী নদীর পশ্চিম তীর হতে, ভাগীরথী নদীর পশ্চিম তীর হতে
গঙ্গা নদীর দক্ষিণাঞ্চল পর্যন্ত হচ্ছে রাঢ় জনপদ ছিল। এখন আরেকটা প্রশ্ন আপনাদেরকে করব, এই রাঢ় অঞ্চল দুই ভাগে বিভক্ত হয়েছে, এই দুই ভাগে বিভক্ত হয়েছে কোন নদী দ্বারা? আসতেই পারে রাঢ় জনপদ দুটি অঞ্চলে বিভক্ত করেছে কোন নদী, বা রাঢ় জনপদকে দুটি অঞ্চলে বিভক্ত করেছিল কোন নদী? দেখে একটু উত্তর দেন, কোন নদী? একটু উত্তর দেন, কোন নদী? আপনাদেরকে ক্লাসটা এমন ভাবে নিচ্ছি যে পরীক্ষায় যদি 19 তারিখে আসে আপনারা পারবেন, যদি মনোযোগ সহকারে ক্লাস করেন। কারণ আমরা এখন অনলাইনে অভ্যস্ত হয়ে গেছি। এই প্যান্ডামিকে আমরা বুঝতে পেরেছি ঘরে বসে অনেক কিছু করা যায়, ঘরে বসে ডেভেলপমেন্ট আসে, এটা কিন্তু বুঝতে পেরেছি। আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আমাদেরকে কিন্তু এটা অভ্যাসে পরিণত করিয়ে দিয়েছেন। আচ্ছা, আপনারা মনে রাখবেন এটি অজয় নদী, অজয় এই নদী দ্বারা এটি বিভক্ত হয়েছে, দুটি ভাগে বিভক্ত হয়েছে অজয় নদী দ্বারা। এটা বেসিক জিকে বইয়েই আছে, আর কোনো বইয়ে পাবেন কিনা দেখেন, পাইলে আমাকে বললেন যে আপনি পেয়েছেন। হ্যাঁ, অজয়, অজয় নদী দ্বারা। গুড। আসেন পরবর্তী প্রশ্নে যাই। 35তম বিসিএসে আসছে, 35তম বিসিএসে আসছে চিরস্থায়ী বন্দোবস্ত। এটার সাথে আপনারা খুব পরিচিত, চিরস্থায়ী বন্দোবস্ত। আপনাদেরকে উত্তর দিতে হবে এটি কত সালে করা হয় এবং কে করেন। চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে করা হয় এবং কে করেন? আপনাদেরকে উত্তর দিতে হবে চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে হয় এবং কে করেন। অজয় নদীর প্রশ্নটা ছিল রাঢ় জনপদ দুটি অঞ্চলে পৃথক হয় কোন নদী দ্বারা? মাহমুদুল হাসান মাহমুদুল। চিরস্থায়ী বন্দোবস্ত কে করেন এবং কত সালে করেন? উত্তর দেন। এই চিরস্থায়ী বন্দোবস্তের আগে ছিল পাঠশালা, তার মানে 5 বছর মেয়াদী ভূমি বন্দোবস্ত আইন। এরপরে একজন উত্তর দিয়েছেন লর্ড কর্নওয়ালিস। এই লর্ড কর্নওয়ালিস 10 সালা বন্দোবস্ত আইন করেন, অর্থাৎ ভূমির ব্যবস্থা 5 বছর মেয়াদী আর 10 বছর মেয়াদী, 5 বছর মেয়াদী ভূমি বন্দোবস্ত আইন করেন, আর 10 বছর মেয়াদী এটা কে করেন? এটা কর্নওয়ালিস করেন। 1793 সালে তিনি এই 10 বছরকে ক্রস করে তিনি চিরস্থায়ী ভূমি বন্দোবস্ত আইন করেন। 1793 সালে এটি তিনি করেন, 1793 সালে এটি তিনি করেন, এবং এর মাধ্যমে এই ভূমি বন্দোবস্ত করা হয় জমিদারদেরকে। ভূমি বন্দোবস্ত হয় জমিদারদের কাছে। এই কারণে জমিদারি প্রথা সৃষ্টি হয়। আজকে যে আমরা কথায় কথায় জমিদার বলি, আমার নানা আমার কথায় কথায় একটু পরপর বলতো জমিদার। হ্যাঁ, এই যে জমিদার শব্দটা, এই যে জমিদারের যে ব্যবহার, এটা আসছে এখান থেকে। অর্থাৎ এই বন্দোবস্ত, ভূমি বন্দোবস্ত করা হয়েছিল জমিদারদের জন্য। এই কারণে জমিদারি প্রথা সৃষ্টি হয়, জমিদারি প্রথা সৃষ্টি হয়। অতএব আমরা এখন থেকে মনে রাখবো, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, চিরস্থায়ী বন্দোবস্ত আইন করেন কে? লর্ড কর্নওয়ালিস। কত সালে? 1793 সালে 22শে মার্চ। 1793 সালের 22শে মার্চ তিনি এই ভূমি বন্দোবস্ত আইন করেন, এবং এর মাধ্যমে জমিদারি প্রথা সৃষ্টি হয়। হ্যাঁ, গ্রুপে রেকর্ড থাকবে, কিন্তু আপনি লাইভ করেন, কাজে লাগবে। ঠিক আছে, শুধু এইটুকু বললাম, কাজে লাগবে। তিনি ভূমি বন্দোবস্ত আইন করেন কোন কোন জায়গায়? একটু উত্তর দেন তো। লর্ড কর্নওয়ালিস ভূমি বন্দোবস্ত আইন করেন কোন কোন জায়গায়? যদি প্রশ্ন আসে নিম্নের কোন কোন জায়গায় ভূমি বন্দোবস্ত আইন করা হয়, কি উত্তর দিবেন? একটু দেখি, উত্তর দেন তো। যদি প্রশ্ন করা হয় ভূমি বন্দোবস্ত আইন করা হয় কোন কোন জায়গায়, বা কোন নিম্নের কোন জায়গাগুলিতে ভূমি বন্দোবস্ত আইন করা হয়? এই ধরনের প্রশ্ন কখনো হয় নাই, বাট যদি হয় আপনি কি করবেন দেখি।
দেখি সবার উত্তর দেখি। এটা একমাত্র বেসিক জিকে বইয়ে পাবেন, আর কোনো বইয়ে পাবেন না, বললাম আমি। বাংলা বিহার উড়িষ্যা, বাংলা বিহার উড়িষ্যায় এই ভূমি বন্দোবস্ত আইন করা হয়। বেসিক জিকে বইয়ে ঢুকে দেখেন, বেসিক জিকে বইয়ে পাবেন চিরস্থায়ী বন্দোবস্ত আইন। ঠিক আছে, আসেন আপনাদেরকে চিরস্থায়ী বন্দোবস্তের পরে আরেকটা প্রশ্ন আছে আওয়ামী লীগের 6 দফা। এটা নিয়ে কথা বলবো না, কারণ এটা নিয়ে গতদিন কথা হয়েছে। আর তারপরে হচ্ছে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের ভৌগোলিক অবস্থান সম্পর্কে ব্যাখ্যা করুন। এটা নিয়ে কথা বলবো না, গতদিন কথা হয়েছে। বঙ্গোপসাগরের অর্থনৈতিক গুরুত্ব কি? এটা আসলে একটা ব্রড কোশ্চেন, এটা নিয়ে খুব বেশি কোনো কিছু দরকার নাই। তারপরে হচ্ছে বাংলাদেশের বনজ সম্পদের সংক্ষিপ্ত বিবরণ দিন, দরকার নাই। তিস্তার পানি সংকট, দরকার নাই। বাংলাদেশের গত 5 বছরের ধারাবাহিক মোট দেশজ উৎপাদনের জিডিপি বিবরণ দিন। আমাদের প্রশ্ন আছে গত 5 বছরের জিডিপি। এবার তো 5 বছরেরটা, পিলিতে তো আর 5 বছর আসবে না, পিলিতে আসবে অর্থনৈতিক সমীক্ষা 2020। অর্থনৈতিক সমীক্ষা 2020, এতে জিডিপির পরিমাণ কত? অর্থনৈতিক সমীক্ষা 2020, গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। উত্তর দেন, অর্থনৈতিক সমীক্ষা 2020 জিডিপি কত? উত্তর দেন। এবার বেসিক জিকে বই খুললেন না, উত্তর দেন, দেখি কে কে উত্তর দিতে পারেন। অর্থনৈতিক সমীক্ষা 2020, উত্তর দিতে থাকেন। জিডিপির প্রবৃদ্ধির হার, জিডিপির প্রবৃদ্ধির হার ভুল লিখছেন সবাই। 5.24%, 5.24%। অর্থনৈতিক সমীক্ষা 2020। এখানে আপনাকে বুঝে পড়তে হবে একটা বিষয়, সেটা হলো দেখেন একটা কথা, অর্থনৈতিক সমীক্ষা 2020 এর মানে এটা হয়ে গেছে অলরেডি আমাদের অর্জন। আর বাজেটের জিডিপির টার্গেট কত? এটা হলো আমাদের এখনো অর্জন হয় নাই। বাজেটে আমাদের টার্গেট করা হয়েছে যে আমরা জিডিপিতে কততে পৌঁছাবো, 8.2%-এ পৌঁছাবো আমরা। আর একটা আছে আমাদের, সেটা হচ্ছে পঞ্চবার্ষিক পরিকল্পনা, অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা। এই যে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এই অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় আমাদের একটা টার্গেট আছে, জিডিপির একটা টার্গেট আছে। সেই অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় আমাদের জিডিপি 2024-25 নাগাদ কত হতে পারে এমন একটা টার্গেট নির্ধারণ করা হয়েছে। সেটি কত? আমি এটা নিয়ে কথা বলবো আপনাদের সাথে, কারণ আমি এটা নিয়ে কথা না বললে আপনারা অনেকেই ভুল করবেন পরীক্ষার হলে, মারাত্মক একটা ভুল করে আসবেন। আমার আলোচনা শোনার পর আপনাদের এই ভুলটা হবে না হয়তোবা, আমি আশাবাদী আর ভুল হবে না। তো আগে লেখেন 2024-25, এতে জিডিপি প্রবৃদ্ধির হার টার্গেট করা হয়েছে 8.5%। এখন দেখেন এখানে 3টা পার্সেন্টেজ। আপনারা লাইভটা শেয়ার করেন। আমি কি ভালো কিছু দিচ্ছি না আপনাদেরকে? আমি কি ভালো কিছু দিচ্ছি না? শেয়ার করেন লাইভটা। মাত্র 67 জন কেন দেখবে? 600, 700, 1000 লোক দেখবে। আর এগুলো আপনি কই পাবেন? আপনি আলোচনা কই পাবেন? আমি নিঃস্বার্থে বিলিয়ে দিব আপনাদেরকে। আগামী 19 তারিখকে কেন্দ্র করে আমি চেষ্টা করব আমার ক্লাস না থাকলে রেগুলার আসার আমি চেষ্টা করব। বাট
আপনাদেরকে যেটা করতে হবে, আমি বিলিয়ে দিব আমার সর্বোচ্চ, আপনারা শুধু শেয়ার দিবেন আর মেম্বার রেট দিবেন, এইটুকু তো করতে পারেন। দেখেন আমরা এখানে 3টা পার্সেন্টেজ পাইছি। এখন পরীক্ষার হলে যেন জিডিপি দেখলেই মাথা গরম হয়ে যায় না, কারণ পরীক্ষার হলে কিন্তু নিজের নাম অনেক সময় উল্টাপাল্টা যেতে পারে। পরীক্ষার হল অন্য রকমের বিষয়, বুঝতে পারছেন? অতএব 41তম পিলি পিছাবে না, বুঝতে পেরেছেন? তো দেখেন পরীক্ষার হল এমন একটা বিষয়, এমন একটা জায়গা যেখানে যে কোনো অ্যাক্সিডেন্ট ঘটে বসতে পারে, সহজ অ্যাক্সিডেন্ট ঘটে বসতে পারে। আপনি যদি অর্থনৈতিক সমীক্ষা 2020 বলে তাহলে 5.24, এটা অলরেডি কি শেষ, ডান। এটা টার্গেট, বাজেট হচ্ছে টার্গেট, আর এটাও টার্গেট, এটা পঞ্চবার্ষিকী পরিকল্পনার টার্গেট। আপনি এই সব জায়গায় ভুল করলে হবে না। আমরা নেক্সট পোস্টে চলে যাব। বাংলাদেশ শিল্পায়নের ক্ষেত্রে 5টি প্রতিবন্ধকতা তুলে ধরুন, এটা দরকার নাই প্রিলিমিনারির জন্য। সামাজিক উন্নয়ন সূচকে বাংলাদেশের অগ্রগতির একটি সংক্ষিপ্ত ধারণা দিন। আচ্ছা, সামাজিক অগ্রগতি, সামাজিক উন্নয়ন, আসেন আমরা সামাজিক উন্নয়নে বাংলাদেশ কততম, সামাজিক উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান কততম, উত্তর দেন। সামাজিক উন্নয়ন সূচকে বাংলাদেশ কততম, প্রথম কে, লাস্ট কে? 3টে উত্তর দিবেন। বাংলাদেশ কততম, প্রথম কে, লাস্ট কে? আকাশ সাহা 78, থ্যাংক ইউ সো মাচ। দেখেন পিলি ভালো করে পড়লে রিটেনে আগায় থাকবেন, রিটেন পড়ার দরকার নাই, পিলি ভালো করে পড়েন। সামাজিক উন্নয়ন সূচক আসবে, ধরেন আসবে 35তম বিসিএস আসছে, সামাজিক উন্নয়ন সূচকে বাংলাদেশের অগ্রগতির একটি সংক্ষিপ্ত বর্ণনা দিন। তার মানে কি আপনাকে কয়েক বছর একটা মনে রাখতে হবে, 5 বছর। আপনি প্রিভিয়াস 5 বছর একটা মনে রাখলে আপনি একটা ব্যাখ্যা দিতে পারবেন। তাহলে বাংলাদেশের সামাজিক উন্নয়ন সূচক অর্থাৎ প্রেজেন্ট সামাজিক উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান, আকাশ শাহ লিখেছে 78। আমরা তার উত্তর সঠিক হয়েছে। আমরা নিলাম প্রথম কে এবং লাস্ট কে। প্রথম সামাজিক উন্নয়নে প্রথম এবং শেষ, আর 2টা আনসার দেন, সবাই শেয়ার দেন। কারণ হচ্ছে একদম ফ্রি সার্ভিস, নিঃস্বার্থে যে সার্ভিস দিব চমৎকার, এগুলো দেখবেন 19 তারিখে প্রশ্নে আপনি ফেস করবেন। আপনার আর ভুল হবে না, আপনি আলোচনা শোনার পর ভুল হওয়ার কোনো সুযোগ থাকবে না। প্লিজ সবাই শেয়ার দেন, শেয়ারদের সাথে থাকেন। পিকে জব ক্লাব আপনার পাশে আসছে, নিঃস্বার্থে আপনার পাশে আছে। এবং আগামী 19 তারিখকে কেন্দ্র করে আপনারা যারা হতাশ হন, আপনারা যাদের পড়তে ভালো লাগে না, ভয় পাচ্ছেন, তাদেরকে মোটিভেশন দেওয়ার জন্য আমি কাজ করব। প্রতিনিয়তই আপনাদেরকে মোটিভেশন দেওয়ার চেষ্টা করব, টেবিলে রাখার চেষ্টা করব। বিডি 78 প্রথম নরওয়ে, শেষ আফগানিস্তান, হয় নাই। তৌহিদ রিফাত ভুল হয়েছে। কে বেলাল পিডিএফ আকারে না আলোচনা করতেছি, এটা আপনার জন্য খুব কাজে লাগবে। পিডিএফ চাই না ভাই, পিডিএফ চাওয়ার দরকার নাই, আলোচনা শুনেন, কাজে লাগবে। নরওয়ে উত্তর ভুল। যারা নরওয়ে উত্তর দিচ্ছেন তাদের উত্তর ভুল। 8ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এটা 2টাই সঠিক মাহমুদুল, কিন্তু পরীক্ষায় 21 থেকে 25 দিবেন, কারণ ধরা হয়েছে এখান থেকে। কারণ আমাদের হিসাব তো জুন জুলাই হয়, আমাদের হিসাব তো জানুয়ারি থেকে হয় না, বুঝতে পেরেছেন? আমাদের বাৎসরিক হিসাব তো জুলাই টু জুন, তাই না? এটাও পরীক্ষায় আসে। আচ্ছা শোনেন, ফার্স্ট হচ্ছে ডেনমার্ক, আর আর লাস্ট হচ্ছে আইভরি কোস্ট। এটা প্রেজেন্ট। আপনারা যারা উত্তর দিয়েছেন, প্রিভিয়াস উত্তর দিয়েছেন, এটা প্রেজেন্ট।
মেনশন করুন, আপনার বন্ধুকে মেনশন করুন লাইভটি দেখার জন্য, সে উপকৃত হবে, আপনাকে মন ভরে দোয়া দিবে। মেনশন করুন আপনার বন্ধুকে। আচ্ছা, পরের আরেকটা প্রশ্ন, বাংলাদেশের পরিবেশ বিপর্যয় দ্বারা আপনি কি বুঝেন? আমরা এটা নিয়ে আলোচনা করব না। আপনার দৃষ্টিতে বাংলাদেশের নদী দূষণের প্রধান কারণগুলো কি? দরকার নাই। বাংলাদেশের বজ্র ব্যবস্থাপনার একটা স্থিরচিত্র তুলে ধরুন, এগুলো আমাদের লাগবে না। দেখেন, বাংলাদেশ সংবিধানের ধর্ম নিরপেক্ষতা সংক্রান্ত 12 ধারাটি লিখুন, অর্থাৎ ধর্মীয় নিরপেক্ষতা 12তম অনুচ্ছেদ, এটা কিন্তু আমরা গতদিন পড়িয়েছি, আজকের আলোচনা করব না। বাংলাদেশ সংবিধানের 70 ধারায় আপনি কি ধরনের সংস্কার প্রস্তাব করেন? তার আগে বলেন 70 ধারায় কি আছে? বাংলাদেশ সংবিধানের 70 ধারায় কি আছে? 70 অনুচ্ছেদে কি আছে? না দেখে বলুন। 70 অনুচ্ছেদ বাংলাদেশ সংবিধান বেসিক জিকেতে যেভাবে লেখা হয়েছে, চ্যালেঞ্জ করলাম, এত প্রাঞ্জল ভাষায়, এত ইজি ভাবে আর আপনি আরেকটা বইও দেখাইতে পারবেন না। চ্যালেঞ্জ করতেছি, আর একটা বইও আপনি এত ইজি ভাবে উপস্থাপন দেখাইতে পারবেন না। বলেন, এই বলেন 70 অনুচ্ছেদে কি আছে? 35তম বিসিএস এ আসছে বাংলাদেশের সংবিধানের 70 ধারায় আপনি কি ধরনের সংস্কার প্রস্তাব করবেন? কি ধরনের সংস্কার প্রস্তাব করবেন আপনি? কিন্তু আগে তো আপনাকে জানতে হবে 70-এ কি আছে। দল হতে পদত্যাগ, আকাশ সাহা, থ্যাংক ইউ। এখানে আরেকটু সুন্দর করে বলেন, রাজনৈতিক দল হতে পদত্যাগ বা বিপক্ষে ভোটদান, এই কারণে তার পদ শূন্য হয়। অর্থাৎ কোনো সাংসদ যদি রাজনৈতিক দল হতে পদত্যাগ করে এবং দলের বিপক্ষে ভোট দেয়, তাহলে তার পদ শূন্য হয়, যেটাকে আরমান বলেছে ফ্লোর ক্রোচিং। থ্যাংক ইউ সো মাচ। তাহলে এটা জানতে হবে, যেহেতু 35তম বিসিএস রিটেনে আসছে, সেহেতু আপনাদের পিলিতে আসতে পারে। পরবর্তী প্রশ্নে যাচ্ছি। আচ্ছা, বাংলাদেশের নির্বাচন কমিশন গঠিত হয়, এর প্রধান কাজ কি কি? আচ্ছা, বাংলাদেশের নির্বাচন কমিশন কত অনুচ্ছেদ একটু বলেন, এটা পরীক্ষায় আসছে। আগে আপনাকে জানতে হবে নির্বাচন কমিশন কত অনুচ্ছেদ। বাংলাদেশ নির্বাচন কমিশন কত অনুচ্ছেদ বলুন, দ্রুত বলুন। নির্বাচন কমিশন কত নং অনুচ্ছেদ? নির্বাচন কমিশন 118। থ্যাংক ইউ সো মাচ। পরের প্রশ্ন, অ্যাটর্নি জেনারেলের কাজ কি? সংক্ষেপে আলোচনা করুন। আমরা উত্তর দেব, অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হয় কত অনুচ্ছেদ অনুযায়ী? আমরা উত্তর দেব, অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হয় কত অনুচ্ছেদ অনুযায়ী? পরের প্রশ্ন, এগুলো 35-এর প্রশ্ন, তাজা প্রশ্ন, সর্বকালের সবচেয়ে কঠিন পরীক্ষার প্রশ্ন এটা। এগুলো 35তম বিসিএস সবচেয়ে কঠিন হয়েছে বিগত কয়েক বছরের মধ্যে। বলেন 64। আকাশ শাহ খুব ঝটপটে উত্তর দিচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। আকাশ শাহ প্রস্তুতি ভালো আশা করি। আকাশ শাহ আমাদের প্রাইভেট ব্যাচের স্টুডেন্ট, আপনার জন্য শুভকামনা রইল। বাংলাদেশের ন্যায়পালের গুরুত্ব ব্যাখ্যা করুন। যদিও ন্যায়পালের কোনো অ্যাক্টিভিটিস আমাদের নাই, আপনাদেরকে উত্তর দিতে হবে ন্যায়পাল কত নং অনুচ্ছেদ? ন্যায়পাল কোন অনুচ্ছেদ? ন্যায়পাল কোন অনুচ্ছেদ? দ্রুত উত্তর দেন, ন্যায়পাল কোন অনুচ্ছেদ? ন্যায়পাল কোন অনুচ্ছেদ? দ্রুত উত্তর দেন। 77। থ্যাংক ইউ সো মাচ। 77 অনুচ্ছেদ উত্তর সঠিক হয়েছে। এবার খেলা হবে, ঠিক আছে? এবার খেলা হবে। আসেন দেখি আপনাদের আইকিউ কতটা শার্প। গতদিন যারা ক্লাস করেছেন তারাই পারবেন। রুলস অফ প্রসিডিউর, পরীক্ষায় আসছে, 35তম বিসিএস এ আসছে। বাংলাদেশের জাতীয় সংসদের কার্যক্রম পরিচালনায় রুলস অফ প্রসিডিউরের গুরুত্ব সংক্ষেপে লিখুন। পরীক্ষায় আসছে, তাহলে আপনাকে উত্তর দিতে হবে রুলস অফ প্রসিডিউর বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ আছে? আপনাকে উত্তর দিতে হবে রুলস অফ প্রসিডিউর বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে। দেখি এটা উত্তর দেন, এটার উত্তর দিবেন, ঝটপটে উত্তর দেন। রুলস অফ প্রসিডিউর কোন অনুচ্ছেদ? অনুচ্ছেদ বলবেন এবং এটা মানে এটা ফর্ম করা হয় কবে? অর্থাৎ
সাল বলবেন। এই রুলস অফ প্রসিডিউর গতদিন পড়িয়েছি, একটু অন্যভাবে পড়িয়েছি। দেখি কার কার প্রস্তুতি ভালো, একটু দেখতে চাই কার কার প্রস্তুতি ভালো। রুলস অফ প্রসিডিউরের গুরুত্ব সংক্ষেপে লিখুন, এটা পরীক্ষায় আসছে। সিসবয় রবিন 118 হচ্ছে নির্বাচন কমিশন, রুলস অফ প্রসিডিউর না। আমি আবারও প্রশ্নটা করি, বাংলাদেশের জাতীয় সংসদের কার্যক্রম পরিচালনায় রুলস অফ প্রসিডিউর কত নং অনুচ্ছেদ? এখন রিটেন পরীক্ষা আসছে, রুলস অফ প্রসিডিউরের গুরুত্ব লিখুন। তাহলে আপনি গুরুত্ব লেখার আগে তো আপনাকে আগে আনসার দিতে হবে যে এটা বাংলাদেশ সংবিধানের এত নং অনুচ্ছেদে প্রণীত হয়েছে এবং এত সালে এটা প্রণয়ন করা হয়েছে। আচ্ছা, অনেকেরই উত্তর হচ্ছে না। 75-1 লিখে রাখেন। 75-1 এটা 22 জুলাই 1974 সালে এটা ফর্ম করা হয়েছে। 22 জুলাই 1974 এটা অনুচ্ছেদ 75-1 লিখে রাখেন। 75-1 22 জুলাই 1974। ঠিক আছে, এটা মনে রাখতে হবে, পরীক্ষায় রুলস অফ প্রসিডিউর আসলে আপনারা পারবেন। যেহেতু 35-এ রিটেনে আসছে, সেহেতু আপনাদের পিলিতে আসতেই পারে, তাই না? না আসার মতো কিছু দেখছি না আমি। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল নীতিগুলো কি কি? দরকার নাই, এটা আপনারা জানেন যে 25 নং অনুচ্ছেদ। আচ্ছা, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, এইটুকু জানা থাকলেই হবে প্লিজ জন্য। জাতীয় স্বার্থ সংরক্ষণে বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল উপাদান ব্যাখ্যা করুন, এখানে দরকার নাই। অর্থনৈতিক দিক থেকে জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশের অংশগ্রহণের গুরুত্ব। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের বর্তমান অবস্থান কত? একটু লিখেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের বর্তমান অবস্থান কত? একটু লিখেন। আমাদের বেসিক জিকে বইয়ের 11 পৃষ্ঠায় আছে, বেসিক জিকে বইয়ের 11 পৃষ্ঠায় এটা পাবেন। 11 পৃষ্ঠায় এটা ডিটেলস পাবেন। প্রথম উত্তর সঠিক, উত্তর ঠিক হয়েছে, বাট ডিটেলস পাবেন 11তম পৃষ্ঠায় সাম্প্রতিক অংশে। নেক্সট প্রশ্ন, এবার দেখি কে কে উত্তর দিতে পারে। এবার দেখি, আমি এখনো 35 থেকে বের হইতে পারিনি ভাই। BCIM এর পূর্ণরূপ লিখুন। প্রশ্ন আছে, BCIM দ্বারা কি বোঝায়? আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধিতে এর প্রধান তাৎপর্য ব্যাখ্যা করুন। লেখেন BCIM, পূর্ণরূপটা সবাই লেখেন। পূর্ণরূপ পারলে বাকিটা আপনি পরীক্ষায় আনসার করতে পারবেন। এখন আসতেই পারে BCIM কি, বা এর পূর্ণরূপ লিখুন, বা BCIM এর সঠিক পূর্ণরূপ কোনটি, পরীক্ষা আসতেই পারে। একটু লিখুন, দ্রুত লিখুন BCIM। দেখি কে কে লিখতে পারে। একজন আবার এতক্ষণ পরে সেকেন্ড লিখছেন, ভাই সেকেন্ড না ফার্স্ট? মঞ্জুরুল ইসলাম রানা সেকেন্ড হলে অনেক, এটা পুরনো, এটা সাম্প্রতিক তথ্য হচ্ছে বাংলাদেশ এবং ফার্স্ট। এটা লেখেন BCIM। দ্রুত শেয়ার করেন লাইভ। আপনাদের সাথে আমি প্রলয় পাল আসছি একদম। আপনাদের আগামী 19 তারিখের পরীক্ষাকে কেন্দ্র করে আপনাদের সাথে আমি আছি, সারাক্ষণ আছি। দ্রুত লেখেন BCIM এর পূর্ণরূপ কি, দেখি লিখেন। লিখতেছেন না? সহজ, বাংলাদেশ, চায়না, ইন্ডিয়া, মায়ানমার ইকোনমিক্স করিডোর। বাংলাদেশ, চায়না, ইন্ডিয়া, মায়ানমার ইকোনমিক করিডোর। ইকোনমিক করিডোর লিখে ফেলেন। আমি আর লিখলাম না, কারণ সহজ জিনিস তো। বাংলাদেশ, চায়না, ইন্ডিয়া, মিয়ানমার ইকোনমিক করিডোর। মিনার রহমান, ইকোনমিক করিডোর। এই ইকোনমিক করিডোর। আচ্ছা, একজনের উত্তর আমরা সঠিক হিসেবে নিচ্ছি, সেটা হচ্ছে মিনার রহমান। আচ্ছা, এরপরে আসেন
আর যে তথ্যগুলো আছে আসছে টিকা আকারে আসছে বাংলাদেশ ও বিশ্ব বাণিজ্য সংস্থা। আপনার উত্তর দিন। আচ্ছা, এটা লাগবে না। আপনারা পরবর্তীতে আছে চাকুরিতে কোটা, সরকারি চাকুরিতে কোটা, নিয়োগের সমতা, এটি কত নং অনুচ্ছেদ? উত্তর দিবেন। নিয়োগের সমতা এটি কত নং অনুচ্ছেদ? নিয়োগের সমতা, তাহলে কোটা নিয়ে আপনি লিখতে পারবেন। নিয়োগের সমতা এটি কত নং অনুচ্ছেদ? তাহলে আপনি কোটা দিয়ে লিখতে পারবেন। সাতাশ হয় নাই আরমান, ভুল হয়েছে। এইভাবে উত্তর দিলে হবে না আরমান। নিয়োগের সমতা কত নং অনুচ্ছেদ? দ্রুত সঠিক উত্তর দেন। একশো 133 দিছে আর একজন। কি হয়েছে, মাথায় গন্ডগোল হয়েছে নাকি রে? এমন গন্ডগোল হইলে হবে না রে ভাই। নিয়োগের সমতা, সরকারি চাকরিতে নিয়োগের সমতা, নিয়োগের সমতা। বেসিক জিকে বই বের করেন, খুব চমৎকার ভাবে লেখা আছে। বেসিক জিকে বের করেন, খুব সুন্দর করে লেখা আছে। বের করেন 29 নং অনুচ্ছেদ, সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতা। 29 নং অনুচ্ছেদ বের করে পড়েন, এটা মাঝে মাঝে পরীক্ষায় আসে। 29 নং অনুচ্ছেদ খুব সুন্দর করে পড়েন। এখন তো উত্তর সঠিক হয়েছে। ওকে ফাইন, আসেন আমরা আরেকটা প্রশ্ন নিচ্ছি, সেটা হচ্ছে রেমিট্যান্স। রেমিট্যান্স সম্পর্কিত একটা প্রশ্ন আসছে পরীক্ষায়, যে রেমিট্যান্স অর্জনে বাংলাদেশের যে গুরুত্ব, এটা নিয়ে আমি আপনাদেরকে রেমিট্যান্স নিয়ে যে প্রশ্ন করব, আমি কিন্তু সাথে সাম্প্রতিকও হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছেন? এগুলো কিন্তু সাম্প্রতিক হয়ে যাচ্ছে। রেমিট্যান্স নিয়ে আপনাদেরকে প্রশ্ন করব, রেমিট্যান্স প্রাপ্তিতে বর্তমান শীর্ষ দেশ কোনটি? রেমিট্যান্স প্রাপ্তিতে বর্তমান শীর্ষ দেশ কোনটি? রেমিট্যান্স প্রাপ্তিতে বর্তমান শীর্ষ দেশ কোনটি? আচ্ছা, দুইটা প্রশ্ন করব। একটা হলো রেমিট্যান্স প্রাপ্তিতে শীর্ষ, আর একটা হলো রেমিট্যান্স উৎসে শীর্ষ। এগুলো আলোচনা না করে দিলে ডেঞ্জারাস ভাবে আহত হবেন পরীক্ষায়। রেমিট্যান্স উৎস, উৎসে শীর্ষ, রেমিট্যান্স উৎসে শীর্ষ। আর বাংলাদেশ সবচেয়ে বেশি, বাংলাদেশ সবচেয়ে বেশি কোন দেশ থেকে অর্জন করেছে? এটা সাম্প্রতিক তথ্য, সবগুলো থেকে তিনটা প্রশ্নের উত্তর দিবেন। রেমিট্যান্স প্রাপ্তিতে শীর্ষ, রেমিট্যান্স উৎসে শীর্ষ, আর বাংলাদেশ কোন দেশ থেকে সবচেয়ে বেশি রেমিট্যান্স পেয়েছে, উত্তর দিবেন। আরেকটা প্রশ্ন করব, রেমিট্যান্স প্রাপ্তিতে সরকার প্রণোদনা ঘোষণা করেছিল, সরকার যে প্রণোদনা ঘোষণা করেছিল, সরকারের প্রণোদনা কয় পার্সেন্ট? রেমিটেন্স নিয়ে চারটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এটা সাম্প্রতিকের জন্য গুরুত্বপূর্ণ, আগামী 19 তারিখের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, অনেকেই সৌদি আরব লিখতেছেন, অনেকেই আবার কেউ মেক্সিকো লিখছে। এটা না বুঝেই লিখতেছেন ভাই। সাম্প্রতিকের জন্য গুরুত্বপূর্ণ, আগামী 19 তারিখের জন্য গুরুত্বপূর্ণ, আগামী 26 তারিখের জন্য গুরুত্বপূর্ণ। এগুলো একজন 2% দিয়েছেন, এটা 2% উত্তর সঠিক। এটাও আসতে পারে, এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা আমাদের সরকার ঘোষণা করছে, এটা তো ইম্পর্টেন্ট হবেই, বুঝতে পেরেছেন? এখানে উত্তর আমরা নিচ্ছি। আমরা রেমিটেন্স প্রাপ্তিতে শীর্ষ দেশ হচ্ছে ভারত, আর রেমিটেন্স উৎসে শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। ইউএসএ লিখি, নাহলে আবার পরে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র ঘুরিয়ে ফেলবেন।
আর বাংলাদেশ সবচেয়ে বেশি অর্জন করেছে সৌদি আরব থেকে। এখন দেখেন, আপনি যদি বুঝে উত্তর না দেন তাহলে কিন্তু আপনি আহত হবেন, ডেঞ্জারাস ভাবে আপনি কিন্তু অ্যাক্সিডেন্ট করবেন। এখানে আপনি যদি বুঝে উত্তর না দেন আপনি কিন্তু মারাত্মকভাবে আহত হবেন। একটা হচ্ছে রেমিটেন্স প্রাপ্তিতে সবচেয়ে বেশি রেমিটেন্স অর্জন করেছে যে দেশ সেটা হলো ভারত, আর রেমিটেন্সের উৎস সৃষ্টি করেছে সবচেয়ে বেশি যে দেশ সেটা হলো যুক্তরাষ্ট্র, আর বাংলাদেশ অর্জন করেছে সৌদি আরব থেকে। তার মানে কি বুঝলেন? তার মানে হচ্ছে রেমিটেন্স শব্দ দেখলেই উত্তর দেওয়া যাবে না, এটাই আমি আপনাকে বোঝাতে চেয়েছি। রেমিটেন্স শব্দটি দেখলেই উত্তর দেওয়া যাবে না, দেখতে হবে রেমিটেন্স নিয়ে কি কথা বলেছে, তাহলে আপনার উত্তর ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। আপনারা লাইভটি শেয়ার করুন, লাইভটি শেয়ার করুন, আপনার বন্ধু বান্ধবীকে দেখার সুযোগ করেন। সারা বাংলাদেশে হাজার হাজার গ্রুপ আছে, কোনো গ্রুপে এই আলোচনা হইতেছে না। আমি চ্যালেঞ্জ করলাম, প্রিভিয়াস সংক্ষিপ্ত প্রশ্ন এক জায়গায় করে এক জায়গায় আসার তৈরি করে কেউই আলোচনা করতেছে না, এটা আমি করতেছি। এবং আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায় 41তম পরীক্ষা 19 তারিখের পর বাজারে আপনারা একটা সংক্ষিপ্ত রিটেন বই পাবেন, যেটা দিয়ে আপনি সঠিক দিক নির্দেশনা পাবেন। প্রিলিমিনারি পরীক্ষার পরে অনেকে বুঝেই না যে রিটেনটা আমি কোথা থেকে পড়বো, কিভাবে পড়বো। আপনাকে এই বেসিক রিটেন, প্রবাহ বেসিক রিটেন আপনাকে সেই দিশানা দেখাবে, সেই পথ আপনাকে দেখাবে। আশা করি এই যে আলোচনা করতেছি সবগুলোই পাবেন, এক জায়গায় পাবেন। বাজারে কোনো এক জায়গায় এভাবে কোনো বইয়ে নাই, পাবেন আপনারা। আসেন, 35তম শেষ, আমরা 34তম বিসিএস এ চলে যাই। 34 বিসিএস। 34 বিসিএস এ একটা প্রশ্ন আসছে, সংবিধানে রাষ্ট্রধর্ম সম্পর্কিত বিধান কি? সংবিধানে রাষ্ট্রধর্ম সম্পর্কিত বিধান কি? এটা আপনারা জানেন যে সংবিধানের 2 এর ক অনুচ্ছেদ অনুযায়ী প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম হচ্ছে ইসলাম, তবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও অন্যান্য ধর্ম পালনের রাষ্ট্র সমমর্যাদা ও সম অধিকার নিশ্চিত করবে। তাহলে রাষ্ট্রধর্ম নিয়ে আছে আমাদের কত অনুচ্ছেদ? 2 এর ক। এটা জানেন, এটা নিয়ে আর আলোচনা করব না। সংবিধানের প্রাধান্য সম্পর্কিত অনুচ্ছেদ কোনটি? সংবিধানের প্রাধান্য, দ্রুত কমেন্টস করেন। সংবিধানের প্রাধান্য পড়িয়েছি, যারা প্রাইভেট ব্যাচে পড়েছেন তাদের পড়িয়েছি, মুখস্থ করিয়ে দিয়েছি। সংবিধানের প্রাধান্য কোন অনুচ্ছেদ? সংবিধানের প্রাধান্য সম্পর্কিত এটা হলো 34তম বিসিএস এর লিখিত শর্ট প্রশ্ন। পিতে তো আসতেই পারে। একজন উত্তর দিয়েছেন 7, আরমান, উত্তর সঠিক হয়েছে, অনেক ধন্যবাদ। চলাফেরা স্বাধীনতা সম্পর্কিত সংবিধানের অনুচ্ছেদ কত? চলাফেরা স্বাধীনতা। এটা 7 উত্তর দিয়েছেন। চলাফেরার স্বাধীনতা এটা কত? চলাফেরার স্বাধীনতা 36। থ্যাংক ইউ। 36 নং অনুচ্ছেদ। দেখেন স্টাডি হয়ে যাচ্ছে, গ্রুপ স্টাডি করতেছি আমরা, ঠিক আছে? সমাবেশ করার স্বাধীনতা, এগুলো 34 এর প্রশ্ন। দেখেন, সমাবেশ করার স্বাধীনতা, এগুলো 34 এর প্রশ্ন। উত্তর দেন, সমাবেশ করার স্বাধীনতা। উত্তর দিয়েছে 37। একজন উত্তর দিলেই আমরা নিয়ে নিলাম 37। জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্যতা কি কি এবং কত নং অনুচ্ছেদ অনুযায়ী? আপনি জাতীয় সংসদ নির্বাচন করবেন, এটা সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী? অর্থাৎ আপনি কোন অনুচ্ছেদে কি করলে, কি হইলে আপনি নির্বাচন করতে পারবেন, এগুলো লেখা আছে। এটা আপনারা সবাই জানেন যে 25 বছর বয়স হতে হবে এবং ভোটার তালিকায় নাম থাকতে হবে। কি বলছি?
25 বছর বয়স হতে হবে জাতীয় সংসদ নির্বাচন করতে হলে, এবং ভোটার তালিকায় নাম থাকতে হবে। আমার প্রশ্ন, এটা সংবিধানের কোন অনুচ্ছেদে আছে? আমার প্রশ্ন হচ্ছে এটি সংবিধানের কোন অনুচ্ছেদে আছে? এটি সংবিধানের কোন অনুচ্ছেদে আছে? দ্রুত উত্তর দেন। ছেষট্টি, আলোহীন ল্যাম্পপোস্ট 66। উত্তর সঠিক হয়েছে। জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার ক্ষেত্রে অযোগ্যতা কি কি? অযোগ্যতা কি কি এটা আপনার প্রিলিমিনারি পরীক্ষায় আসবে না। তারপর আমি বলতেছি যে 66 নং অনুচ্ছেদ অনুযায়ী আদালত কর্তৃক অপ্রকৃতিস্থ বলে ঘোষিত হলে, বিদেশি রাষ্ট্রের নাগরিক হলে, অর্থাৎ যদি মানে বিদেশি বাইরের কোনো রাষ্ট্রের সে নাগরিকত্ব থাকে, আমার উদাহরণটা দেওয়া ঠিক হবে না, তারপরও দিচ্ছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়, সে হচ্ছে ইউএস এর নাগরিক। সে ইউএস এর নাগরিকত্ব ত্যাগ না করা পর্যন্ত কিন্তু বাংলাদেশে নির্বাচন করতে পারবে না। অর্থাৎ এটা আমাদের সংবিধানের 66 নং অনুচ্ছেদে আছে যে সে কি হবে, সে বিদেশি রাষ্ট্রের নাগরিক হলে সে নির্বাচন করতে পারবে না। তো আমি বললাম যে কথাটি আপনারা বুঝতে পেরেছেন, যদিও কথাটা রাজনৈতিক ব্যাপার, তারপরে আমি আইনের কথা বললাম আর কি। তো 1972 সালে বাংলাদেশ যোগসাজকারী মানে বিশেষ ট্রাইব্যুনাল আইনে অপরাধ দণ্ডিত বলে, মানে যদি নির্বাচন করে সে দণ্ডিত হবে। এটার আইন হলো 1972 সালের আইন। 1972 সালের এই আইনের নাম ছিল যোগসাজশকারী। এটা হলো বিশেষ একটা ট্রাইব্যুনাল করেছিল, বিশেষ ট্রাইব্যুনাল। 1972 সালের যোগসাজশকারী বিশেষ ট্রাইব্যুনাল অনুযায়ী সে দণ্ডিত অপরাধী হবে। যদি এগুলো থাকে সে নির্বাচন করতে পারবে না। 34তম বিসিএস শেষ, আসেন আমরা 33তম বিসিএস এ যাই। 33 33তম বিসিএস। বিসিএস আছে বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি? এটা আপনারা জানেন, এটা নিয়ে আলোচনা করব না। বাংলাদেশের ক্ষুদ্রতম বিভাগ কোনটি? ময়মনসিংহ। এটা নিয়েও আর কথা বলবো না। এরপরে সবাই একটু লিখেন তো বারডেম এর পূর্ণরূপটা লিখেন তো। বারডেমের পূর্ণরূপ লিখবেন, সবাই একটু লিখেন, প্র্যাকটিস করেন। বারডেমের পূর্ণরূপ লিখবেন। কেউ আবার গুগল থেকে কপি পেস্ট মারেন না। বারডেমের পূর্ণরূপ লিখবেন, এটা লেখা শিখতে হবে। বারডেম 1980 সালে প্রতিষ্ঠা লাভ করে, এটা মনে রাখতে হবে। 1980 সালে প্রতিষ্ঠা লাভ করে। এটা ডক্টর মোহাম্মদ ইব্রাহিম, ডক্টর মোহাম্মদ ইব্রাহিম এর প্রতিষ্ঠাতা। ডক্টর মোহাম্মদ ইব্রাহিম এর প্রতিষ্ঠাতা। বারডেম 1980 সালে প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইব্রাহিম। আপনারা একটু লিখেন তো বারডেমের পূর্ণরূপটা লিখেন তো, এত সময় দেওয়া কঠিন। বাংলাদেশ ইনস্টিটিউট অফ রিসার্চ অ্যান্ড রিহ্যাবিলিটেশন ইন ডায়াবেটিস ইনডক্রিন অ্যান্ড মেটাবলিক ডিসঅর্ডার্স। একটু কঠিন, আপনারা একটু এটা মুখস্থ করে নেবেন, আসতেই পারে। বারডেমের পূর্ণরূপ কি? পৃথিবীর মানুষ সবচেয়ে বেশি মাত্রায় আক্রান্ত হয় কোন দূষণ প্রক্রিয়ায়? উত্তর দেন। পৃথিবীর মানুষ, আমরা 33তম বিসিএস এর প্রশ্ন করতেছি, পৃথিবীর মানুষ সবচেয়ে বেশি আক্রান্ত হয় কোন দূষণ প্রক্রিয়ায়?
কোন দূষণ প্রক্রিয়ায়? শেলিজা জামান উত্তর দিয়েছে, থ্যাংক ইউ। হ্যাঁ, লেখেন পৃথিবীর মানুষ সবচেয়ে বেশি কোন দূষণ প্রক্রিয়ায় আক্রান্ত হয়? আপনারা দেখেন ভিউয়ার বাড়তেছে না, আপনারা তার মানে হচ্ছে শেয়ার দিচ্ছেন না, বুঝতে পেরেছেন? সে 89, 90, 95 রয়েছে, 400, 500, 600 হয়ে যাওয়ার কথা। এই গ্রুপে 16,000 মেম্বার আছে, 600, 700, 1000 হয়ে যাওয়ার কথা, শেয়ার দেন নাই। আচ্ছা ঠিক আছে, এই ইনঅ্যাক্টিভ মেম্বারদেরকে রিমুভ করে দেব বেছে বেছে। দরকার কি, মেম্বার বাড়ায় লাভ আছে? হাজার হাজার লক্ষ লক্ষ মেম্বার বাড়ায় লাভ আছে? বলেন বায়ু দূষণ, উত্তর দিয়েছে বায়ু দূষণ, উত্তরটি সঠিক হয়েছে। আমরা পরের প্রশ্ন যাব, নিসর্গ কর্মসূচি কি? দেখি এটার উত্তর কে কে পারে। নিসর্গ কর্মসূচি, নিসর্গ কর্মসূচি কি? দেখি এটা উত্তর দেন। নিসর্গ কর্মসূচি, বায়ু দূষণ হয়েছে, ওকে। নিসর্গ কর্মসূচি কি? এটার উত্তর দেন। 33তম বিসিএস এর প্রশ্ন, নিসর্গ কর্মসূচি কি? দেখি কে কে উত্তর দিতে পারে। স্যার এটা মাত্র শুনলাম। আচ্ছা দেখেন, আমি কিন্তু প্রিভিয়াস কোর্সের আলোচনা করে আপনাদের দোয়ায়, ভালোবাসায়, আশীর্বাদে যদি আমি আন্তর্জাতিকটাও আলোচনা করে দিতে পারি, আপনারা বেশ উপকৃত হবেন, বুঝতে পেরেছেন? দেশের বিভিন্ন বনাঞ্চল ও জীববৈচিত্র্য রক্ষার উদ্দেশ্যে বন বিভাগের একটি কর্মসূচি। পরীক্ষায় অপশনে থাকবে এটা, বন বিভাগের কর্মসূচি। বন বিভাগের কর্মসূচি, অর্থাৎ বনাঞ্চল রক্ষায় বন বিভাগের একটি কর্মসূচি হচ্ছে নিসর্গ কর্মসূচি। এটা পিলিতে আসতেই পারে, ভেরি সিম্পল, প্রশ্ন হতেই পারে এই ধরনের। নেক্সট প্রশ্ন, বাংলাদেশের প্রাথমিক শিক্ষা কত ধরনের এবং কি কি? কি কি তো আর বলার দরকার নাই প্রিলিমিনারিতে, আপনারা শুধু উত্তর দেন বাংলাদেশের প্রাথমিক শিক্ষা কত ধরনের। বাংলাদেশের প্রাথমিক শিক্ষা কত ধরনের? উত্তর দেন। বাংলাদেশের প্রাথমিক শিক্ষা কত ধরনের? এটা প্রাইমারি পরীক্ষা আসতে পারে। বাংলাদেশের প্রাথমিক শিক্ষা কত ধরনের? 1993 কি উত্তর? আমি বলছি প্রাথমিক শিক্ষা আছে কত ধরনের, কত ক্যাটাগরি প্রাথমিক শিক্ষা বাংলাদেশে আছে, এটা উত্তর। এটা 33তম বিসিএস এর সংক্ষিপ্ত প্রশ্ন, দ্রুত উত্তর বলেন। 2 ধরনের না, শাহরিয়ার আরমান হচ্ছে না ভাই, হচ্ছে না। প্রাথমিক শিক্ষা কত ধরনের এবং কি কি? কি কি উত্তর দেওয়া দরকার নাই, প্রাথমিক শিক্ষা জাস্ট কত ধরনের এটা দিবেন। বাংলাদেশ শিক্ষা পরিসংখ্যান 2017 অনুযায়ী প্রাথমিক শিক্ষা রয়েছে 25 ধরনের, 25। এটা পরিসংখ্যান ব্যুরো, বাংলাদেশ শিক্ষা পরিসংখ্যান 2017 অনুযায়ী 25 ধরনের প্রাথমিক শিক্ষা রয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংরক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে সংবিধানের কোন অনুচ্ছেদে? উত্তর দেন, উত্তর দেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংরক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে সংবিধানের কোন অনুচ্ছেদে? বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংরক্ষণ করা হয়েছে কোন অনুচ্ছেদে? এটার উত্তর সহজ উত্তর, 4 ক। 4 ক, যারা 4 উত্তর দিয়েছেন তারা ভুল করছেন। 4 ক পাস হবে না, 4 ক। মহামান্য রাষ্ট্রপতি কাদেরকে শপথ বাক্য পাঠ করান? মহামান্য রাষ্ট্রপতি কাদেরকে শপথ বাক্য পাঠ করান? মহামান্য, এগুলো বেসিক জিকে বইয়ে খুব চমৎকার ভাবে দেওয়া আছে, একটু খুলে দেখেন। মহামান্য রাষ্ট্রপতি কাদেরকে বেসিক জিকে বইয়ের মধ্যে কত ভালো ভালো জিনিস আছে, যারা ক্রয় করছে তারা নিজেরাও জানে না, বুঝতে পেরেছেন?
মহামান্য রাষ্ট্রপতি কাদেরকে শপথ বাক্য পাঠ করান? কারণ অধিকাংশ বই কিনে পড়ে না, টুকটাক ভুল হয়েছে, বাট বেসিক দিকে বইয়ের মধ্যে যা আছে বাজারের কোন বইয়ের মধ্যে আপনি পাবেন না, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। প্রধান বিচারপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ, স্পিকার ও ডেপুটি স্পিকার, ডেপুটি স্পিকার। হ্যাঁ, আরো আছে, ইয়া লিখছে ওই যে জোবাইদা নাজিয়া লিখছে প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ, স্পিকার, ডেপুটি স্পিকার, প্রধান বিচারপতি, রাষ্ট্রপতি, সংসদ সদস্য। ওকে, আমরা এগুলো লিখবো না। মহামান্য রাষ্ট্রপতি পদাধিকার বলে কোন কোন সংস্থার প্রধান? এটা শর্ট প্রশ্ন আছে, কিন্তু আপনার জানা থাকতে হবে, কারণ একটা দিয়ে দিবে আপনাকে। তিনি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রধান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান, এশিয়াটিক সোসাইটির প্রধান, বাংলাদেশ স্কাউটসের প্রধান, পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তিনি হচ্ছেন ভিসি। ভিসি না, চ্যান্সেলর। ভিসি হচ্ছে ভাইস চ্যান্সেলর, ভিসি দিয়ে না। তার মানে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রধান। তার এখন উত্তর দেন, বাংলাদেশের সেনাবাহিনীর প্রধানকে নিয়োগ দেন কে? বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানকে নিয়োগ দেন কে? কোটি টাকার প্রশ্ন, এটা কোটি টাকার প্রশ্ন বর্তমানে। বাংলাদেশ সেনাপ্রধানকে নিয়োগ দেন কে? কোটি টাকার প্রশ্ন। শোনেন, 33তম বিসিএস শেষ করলাম, 32তম বিসিএস থেকে 25তম বিসিএস পর্যন্ত কোনো সংক্ষিপ্ত প্রশ্ন হয় নাই। 32তম, আই রিপিট, 32 থেকে 25তম বিসিএস পর্যন্ত কোনো সংক্ষিপ্ত প্রশ্ন হয় নাই। আমরা ওই আলোচনায় যেতে পারছি না। আমরা এখন চলে যাচ্ছি 24তম বিসিএস, যেটা 2003 সালে হয়েছিল। 24তম বিসিএস 2003, এটা হয়েছিল 2003 সালে। রাষ্ট্রপতি, অনেকে উত্তর দিয়েছেন রাষ্ট্রপতি। ঠিক আছে, আপনারা জানেন, ধন্যবাদ আপনাদেরকে, এটা সবারই জানতে হবে। 24তম বিসিএস এ আসছিল D8, ডেভেলপিং 8। উত্তর দেন, D8 প্রতিষ্ঠিত হয় কত সালে? প্রলয়পালের স্টুডেন্ট D8 বা অর্গানাইজেশন জানে না, প্রতিষ্ঠা এবং সদর দপ্তর এবং অন্যান্য তথ্য, এটা হইতে পারে না। আমি বিলিভ করি না, আমি এটা কখনোই বিলিভ করি না। আমার স্টুডেন্ট অর্গানাইজেশন পারে না, এটা আমি কখনো বিলিভ করি না। বলেন, D8 প্রতিষ্ঠিত হয় কত সালে এবং সদর দপ্তর কোথায়? সদস্যতা 8টা, এটা বুঝতেই পারতেছেন। উত্তর দেন তাড়াতাড়ি। 24তম বিসিএস এ একটাই, এরপরে 23 নাই, 21 নাই, 22 নাই, 20তম বিসিএস এর চমৎকার একটা প্রশ্ন আছে। আমরা 20তম বিসিএস এ চলে যাব, যেটা 1998 থেকে 99 সাল এই সময় হয়েছিল। 1998 সালে, তখন আমি হাফ প্যান্ট পরি, তখনকার প্রশ্ন এখন পড়াচ্ছি, কি মজা। আচ্ছা, উত্তর দিয়েছে কি 97, কি 1997? ইয়েস। সদর কোথায়? D8 এর সদর দপ্তর কোথায়? D8 এর সদর দপ্তর কোথায়? আমরা 20তম বিসিএস এর একটা প্রশ্ন নিচ্ছি, আজকে শেষ করে দেব। হ্যাঁ, 20তম বিসিএস। 20তম বিসিএস এ প্রশ্নটা ছিল ইনডেমনিটি।
এটা একটা আলোচিত বিষয়। ইনডেমনিটি কি? 1975 সালে 26শে সেপ্টেম্বর জারিকৃত এই অধ্যাদেশ কখন কি কারণে বাতিল হয়ে যায়? হ্যাঁ, তুরস্ক ইস্তাম্বুল। সবার উত্তর সঠিক হয়েছে, থ্যাংক ইউ। আমরা এখন এটা আমি তো বলে ফেলছি, এজন্য আপনাদের কাছে তারিখ জিজ্ঞাসা করলাম না। এটা 1975 সালের 26 সেপ্টেম্বর, তারিখটা অবশ্যই মুখস্থ রাখবেন। এটা জারি করা হয় এই অধ্যাদেশ। এই অধ্যাদেশ জারি করা হয় 1975 সালে 26 সেপ্টেম্বর। আমি সবার কাছে জানতে চাইবো এই ইনডেমনিটি অর্থ কি, এটির অর্থ কি, ইনডেমনিটির অর্থ কি, এবং এই সাল তারিখ সহ মুখস্থ রাখতে হবে আপনাকে। এটা একদম আপনাকে মুখস্থ রাখতেই হবে, এর বিকল্প কিছু হতে পারে না। আপনাকে এটা মুখস্থ রাখতেই হবে। ইনডেমনিটি কি, শুধু অর্থটা বলেন আমাকে। 1996 কি আবার? এটার অর্থ কি? ইনডেমনিটির অর্থটা কি আমি এটা জানতে চাচ্ছি। এটা প্লিতে আসতে পারে, এই সাল আসতে পারে। দায় মুক্তি, বৈধতা। আচ্ছা, আরেকটু যদি আমরা সুন্দর করে বলি তাহলে হচ্ছে শাস্তি এড়াবার আইনি ব্যবস্থা। শাস্তি এড়াবার আইনি ব্যবস্থা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 1975 সালের 15ই আগস্ট হত্যা এবং 1975 সালের 3 নভেম্বর জাতীয় 4 নেতাকে হত্যা করা হয়। আর এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনি ব্যবস্থা থেকে শাস্তি এড়াবার ব্যবস্থা প্রদানের জন্য 1975 সালে 26শে সেপ্টেম্বর খন্দকার মোস্তাক আহমেদ এই ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে। কে করে? খন্দকার মোস্তাক আহমেদ এই ইনডেমনিটি জারি করে। কত তারিখে? 1975 সালে 26শে সেপ্টেম্বর। এটা আপনাকে মুখস্থ রাখতেই হবে 1000%। এটা পরীক্ষায় আসবে। এবার আপনাদের উত্তর দিতে হবে এটা বাতিল হয় কবে, ইনডেমনিটি বাতিল হয় কবে। দেখি এবার কে উত্তর দিতে পারেন, খুশি হব। যদি কেউ উত্তর দিতে পারেন খুব খুশি হব। এটা বাতিল হয় কবে? বাতিল, উত্তর দেন বাতিল। শোনেন, যে পরিমাণে সহযোগিতার হাত বাড়িয়েছি যে বিষয় নিয়ে, আপনারা সেই পরিমাণে ফ্রেন্ড অ্যাড করেন নাই। বুঝতে পারছেন? দুঃখ, এইটা একটা দুঃখ আমার। আমি যতদিন ধরে গ্রুপ চালাচ্ছি আর যে সার্ভিস দিচ্ছি, অন্য গ্রুপে অন্যরা হচ্ছে এই ভুং ভাং দিয়ে হচ্ছে 50,000 1 লাখ মেম্বার হয়ে যায়। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করি না কখনো, আপনাদের যদি মনে হয় আপনারা করতে পারেন, মেম্বার অ্যাড দিতে পারেন। আমি আপনাদের সাথে আছি, প্রতিনিয়তই আছি। চেষ্টা করব যেদিন ক্লাস থাকবে না, দিনের বেলা ক্লাস থাকবে না, ওই দিনই রাতে আমি লাইভে আসবো। লাইভে আসাটা এটা আমার ব্লাডের সাথে মিশে গেছে, এটা আমার ব্লাডের সাথে খুব মিশে গেছে। কি নাম আপনার? ড্রিমলেস বেলাল। কিরে ভাই, আপনার নামই যদি ড্রিমলেস হয় তাহলে ড্রিমটা অর্জন করবেন কিভাবে? তারপরও আপনার উত্তর সঠিক হয়েছে। 12ই নভেম্বর 1996। 12ই নভেম্বর 1996, এটা মনে রাখতে হবে আপনাকে। আমি 10টার আগেই ক্লাস শেষ করব, কারণ পরীক্ষা আছে। 10টায় আজকে সাবজেক্টিভ টেস্ট আছে, বিষয়ভিত্তিক টেস্ট। আমার 4টা এক্সাম ব্যাচে আজকে বিষয়ভিত্তিক টেস্ট আছে। একটা ব্যাচে আছে কম্পিউটার বিজ্ঞান ও কম্পিউটার প্রযুক্তি, আর একটা আছে হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী ও নৈতিকতা। বিষয়ভিত্তিক শেষ হলে মডেল টেস্ট শুরু হবে। 10টা মডেল টেস্ট নিব, এক্সিলেন্ট মডেল টেস্ট। আমি নিজে বসে বসে সমন্বয় করছি এগুলো। 10টি মডেল টেস্ট নিব, আশা করি কাজে লাগবে। সবা উত্তর সঠিক হয় নাই। 79 সালে তো প্রশ্নই আসে না। 75-এর পরে তো সব অন্ধকার হয়ে গেছে বাংলাদেশে, বোঝেন নাই? এগুলো বাতিলের তো প্রশ্নই আসে না। বাতিল হয়েছে 1996 সালের 12ই নভেম্বর। এটা হলো 20তম বিসিএস এর প্রশ্ন। 19তম বিসিএস এ আসছে। 19তম বিসিএস হয়েছিল 1997-98 সালে। 1997 সালে হয়েছে 19তম বিসিএস। পিলি হয়েছে 97 আর লিখিত হয়েছে 98 সালে। না সরি, 97-98 মিলাই হয়েছে আর কি লিখিত, অর্থাৎ 2 বছরে পড়ে গেছে। তো হচ্ছে তখন আসছিল বাংলাদেশ সংবিধানের কয়টি সংশোধনী আনা হয়েছে। তো তখনকারটা আপনার মনে রাখলে হবে না।
আপনি বর্তমানেরটা বলেন, বাংলাদেশ সংবিধানের কয়টা সংশোধনী আসছে? দ্রুত বলেন, 10টার আগে ক্লাস শেষ করব। বাংলাদেশ সংবিধানের কয়টি সংশোধনী আনা হয়েছে? এটা উত্তর সবাই পারেন, এবং যারা আমার ক্লাস করেছেন তারা একদম ঘটনা সহ পারেন। 17 উত্তর একদম দিয়ে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। পরের প্রশ্ন, আয়তনে বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি? আয়তনে বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি? এটা 19তম বিসিএস। 19, এগুলো এক জায়গায় সংগ্রহ করে আপনি পড়তে পারবেন না। 19তম বিসিএস, বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি আয়তনে? উত্তর রাঙামাটি। বঙ্গদেশে কবে আর্যদের আবির্ভাব ঘটে? খ্রিস্টপূর্ব 1500 বা 1400 অব্দে আর্যগণ প্রথম উপমহাদেশে আগমন করেন। এটা অনেক বইয়ে 1500 অব্দ আছে, অনেক বইয়ে 1400 আছে। আমি আমার বইয়ে 1400 1500 দুইটাই দিয়েছি, কারণ এগুলো হচ্ছে অ্যাপ্রক্সিমেট। কোন মুসলিম সর্বপ্রথম সমগ্র বাংলাদেশের অধিপতি হন? এটার উত্তর দিবেন আপনারা। কোন মুসলিম সর্বপ্রথম সমগ্র বাংলাদেশের অধিপতি হন? কোন মুসলিম সর্বপ্রথম সমগ্র বাংলাদেশের অধিপতি হন? এটা 19তম বিসিএস এর প্রশ্ন। কোন মুসলিম সর্বপ্রথম সমগ্র বাংলাদেশের অধিপতি হন? কোন মুসলিম সর্বপ্রথম সমগ্র বাংলাদেশের অধিপতি হন? ইলিয়াস শাহ, থ্যাংক ইউ। এই আরমানের মাথায় বাড়ি মারবো একটা। আরমানের খবর আছে আজকে। আরেকজন লিখছে মোহাম্মদ বিন কাসিম। না না ভাই, কাসিম না। আরে ভাই, কাসিম হচ্ছে সর্বপ্রথম। সে কি করলো? সে হিন্দু রাজা দাহিরকে পরাজিত করলো, পরাজিত করে সেখানে ইসলামের প্রচারণা শুরু করলো। কাসিম হিন্দু রাজা দাহিরকে পরাজিত করে সে কি করে? সে হচ্ছে ইসলামের প্রচার শুরু করে। হ্যাঁ, আর ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির নাম লিখছেন। সে প্রথম বাংলা বিজয় করে লক্ষণ সেনকে পরাজিত করে। সে লক্ষণ সেন যখন পালিয়ে মুন্সিগঞ্জে চলে আসে পিছনের দরজা দিয়ে, তখন বাংলা বিজয় করে 1204 সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। এবং 1206 সালে সে এই আমাদের দিনাজপুরের ডেপকোটে এখানে সে নিহত হয়। তিব্বত অভিযান শেষে যখন ফিরছিল তখন সে আততায়ীর হাতে নিহত হয়। বুঝতে পেরেছেন? ইলিয়াস শাহ যারা উত্তর দিয়েছেন, শামসুদ্দিন ইলিয়াস শাহ, তাদের উত্তর সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ উত্তর যারা দিয়েছেন তাদের উত্তর সঠিক হয়েছে। পরের প্রশ্ন, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? পরের প্রশ্ন, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? দেখি উত্তর দেন। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? বাবর। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর 1526 সালে কি করলো? পানিপথের প্রথম যুদ্ধে কাকে পরাজিত করলো? ইব্রাহিম লোদিকে। ইব্রাহিম লোদিকে 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধে পরাজিত করে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। পলাশীর যুদ্ধ কবে সংগঠিত হয়? এটা আমরা সবাই জানি, এটার প্রশ্ন করা না করা সমান। 23শে জুন 1757 সালে ভাগীরথী নদীর তীরে পলাশীর আমবাগানে এই যুদ্ধ সংগঠিত হয়। বাংলাদেশের সর্বোচ্চ খেতাব কোনটি? এটা আসলে আমি দুইটা প্রশ্ন করব, আমি জানি আপনারা উত্তর দিতে পারবেন। আচ্ছা, তারপর উত্তর দেন। বাংলাদেশের সর্বোচ্চ খেতাব কোনটি? বাংলাদেশের সর্বোচ্চ খেতাব কোনটি? বীরশ্রেষ্ঠ। গুড। কিন্তু বীরশ্রেষ্ঠ তো সবাই মারা গেছে নাই, তাহলে জীবিতদের মধ্যে সর্বোচ্চ খেতাব কোনটি? যদি পরীক্ষায় আসে যে জীবিতদের মধ্যে সর্বোচ্চ খেতাব কোনটি, কি উত্তর দিবেন? দেখে একটু উত্তর দেন তো। জীবিতদের মধ্যে সর্বোচ্চ খেতাব কোনটি? উত্তর দেন। এই প্রশ্নের উত্তর দিতে হবে। জীবিতদের মধ্যে সর্বোচ্চ খেতাব কোনটি? দেখেন, আপনি কি কখনো কল্পনা করছেন এই ধরনের প্রশ্ন আসতে পারে? আমার মাথায় যেহেতু আসছে, পরীক্ষকের মাথায় আসবে।
জীবিতদের মধ্যে সর্বোচ্চ খেতাব কোনটি? বীর উত্তম। একজন লিখছে বীর উত্তম, উত্তর সঠিক হয়েছে। বীর প্রতীক হবে না, বীর প্রতীক হবে না, বীর উত্তম। আকাশ সাহার উত্তর সঠিক হয়েছে, বীর উত্তম। আসেন এরপরে ডিপিটি, এটা কি? ডিপিটির পূর্ণরূপ লেখেন, ডিপিটি, এটা লেখেন ডিপিটি। আসতেই পারে যেহেতু রিটেনে আসছে। ডিপিটি কি? আচ্ছা সময় কম, বলে দেই ডিপথেরিয়া পার্টিউসিস টিটেনাস, লিখে দেই ডিপিটি। ডিপথেরিয়া এটা মনে রাখতে হবে। এরপরে টিটি কি? টিটি পরীক্ষায় আসছে, টিটি, টিটি কি? টিটেনাস টক্সইড, মনে রাখতে হবে। এত লং টাইম যদিও ক্লাস নেওয়া ঠিক হচ্ছে না, তারপরেও যেহেতু সময় কম। এরপরের প্রশ্ন সবার কাছে, এরপরের প্রশ্ন স্ট্রিপ ম্যাপ কি? স্ট্রিপ ম্যাপ কি? বুঝতেই পারতেছেন কিভাবে সাজিয়েছি। এরপরে সাম্প্রতিক থাকবে, রিটেনের ফাটাফাটি একটা বই হবে যেটা আপনাকে দিক নির্দেশনা দিবে, একদম বেসিক। স্ট্রিপ ম্যাপ কি? উত্তর দেন। আচ্ছা আমাদের হাতে সময় কম, বলে দিচ্ছি। স্ট্রিপ ম্যাপ হচ্ছে সূক্ষ্ম রেখাভিত্তিক মানচিত্র। সূক্ষ্ম রেখাভিত্তিক মানচিত্র বাংলাদেশ ভারত সীমান্ত এলাকায়, মানে অর্ধ মাইল এলাকা জুড়ে তৈরি করা এক বিশাল তথ্যবহুল মানচিত্র। অর্থাৎ পরীক্ষায় পিলিতে কেমন আসতে পারে, এটি কি? অপশনে থাকতে পারে সূক্ষ্ম, অপশনে থাকতে পারে সূক্ষ্ম রেখাভিত্তিক মানচিত্র, অথবা হতে পারে এটি কোন দেশের মধ্যে একটি তথ্যবহুল মানচিত্র, অথবা আসতে পারে যে এটি কোন দেশ, মানে হতে পারে তাহলে বাংলাদেশ ভারতের অর্ধ মাইল, বাংলাদেশ ভারতের অর্ধ মাইল এলাকা জুড়ে একটা বিশাল তথ্যবহুল মানচিত্র এটি। ঢাকায় শায়েস্তা খানের নির্মিত কীর্তিগুলো কি কি? আপনারা জানেন ছোটকাট্টা, হস্তি দালান, সাত গম্বুজ মসজিদ, চকবাজার মসজিদ, এগুলো হচ্ছে শায়েস্তা খানের অর্জন। পলাশীর যুদ্ধ কবে হয়? এটা বলেছি, রাষ্ট্রভাষা বাংলার দাবিতে সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা পরিষদ কবে গঠিত হয়? 31শে জানুয়ারি 1952। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নায়ককে? এটা তো সবাই জানেন। স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশের কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? 11টি সেক্টর আর 64টি সাবসেক্টর, এটা সবাই জানেন। কবে কোথায় স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠার শপথ গ্রহণ করা হয়? 17 এপ্রিল 1971। এগুলো আর আমি জিজ্ঞাসা করতেছি না, কারণ এগুলো আপনারা সবাই জানেন, গতদিন আলোচনা হয়েছে। শহীদ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে? 21শে ফেব্রুয়ারি, এই যে 2 দিন আগে ঘটে গেল। 17 নভেম্বর 1999, এটা আপনাকে মনে রাখতে হবে। ইউনেস্কো কবে এটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ঘোষণা করে? 17 নভেম্বর 1999। এটা মুখস্থ রাখেন, এটা পরীক্ষায় আসে। 17 নভেম্বর 1999, 17 নভেম্বর 1999 ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ঘোষণা করে। এটি আপনাদেরকে মনে রাখতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি? সেন্ট মার্টিন বা নারিকেল জিঞ্জিরা?
এটা সবাই জানেন। ঢাকায় অবস্থিত এশিয়ার বৃহত্তম ডায়াবেটিক হসপিটাল কোনটি? বারডেম, এটা নিয়ে কথা বলেছি। এরপরে বাংলাদেশের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করা হয় কবে? এটা কিন্তু পরীক্ষায় আসবে, এটি ইম্পর্টেন্ট। এটা 2007 সালের 1 নভেম্বর। 2007 সালের 1 নভেম্বর মাজদার হোসেন মামলার রায়ে এটা পৃথক হয়। স্থানীয় সরকার কয় স্তর বিশিষ্ট? মনে রাখবেন, স্থানীয় সরকার 3 স্তর বিশিষ্ট: ইউনিয়ন, উপজেলা এবং জেলা। এগুলো নিয়ে কথা বলবো না। ভাষা আন্দোলন ও 6 দফা কর্মসূচি কখন হয়? এটা আপনারা জানেন, এটা নিয়েও কথা বলবো না। লালন গীতি কি? এটা আসছে পরীক্ষায়। বাউল শিল্পী লালন ফকির রচিত গীতকে লালন গীতি বলা হয়। ময়মনসিংহ গীতিকা কি? বৃহত্তর ময়মনসিংহ জেলার নেত্রকোনা ও কিশোরগঞ্জের নিম্ন অঞ্চলে যে গীতিকা বিকশিত হয়েছিল তা ময়মনসিংহ গীতিকা নামে পরিচিত। এটি সম্পাদনা করেন দীনেশচন্দ্র সেন। এটির অন্যতম সংগ্রাহক ছিলেন চন্দ্রকুমার দে এবং কবি জসিমউদ্দিন। এগুলো কিন্তু ঘোড়ায় পেঁচে আসে। সংগ্রহ করে কে? চন্দ্রকুমার দে। আর কে? কবি জসিমউদ্দিন। আর এটি সম্পাদনা করেন কে? দীনেশচন্দ্র সেন। জাতীয় সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন কয়টি? এটা তো সবাই জানেন। 16তম বিসিএস গেল। আমরা 17তম বিসিএস নিয়ে কথা বলবো। আর 5 মিনিট থাকবো আমরা। আর একবার আসতে হবে, কারণ অনেক ছোট ছোট প্রশ্ন আছে। এই যে 10তম বিসিএস থেকে এই যে 20তম বিসিএস পর্যন্ত ছোট ছোট অনেক প্রশ্ন আছে, যেগুলো প্লিজ জন্য খুবই ইম্পর্টেন্ট। এগুলো নিয়ে কথা বলবো। 17তমতে আসছে মধুপুরগড় কোন কোন জেলায় অবস্থিত? তো মধুপুরগড় আসতেই পারে নিম্নে কোন জেলায় মধুপুরগড়? টাঙ্গাইল, ময়মনসিংহ এবং গাজীপুর। এটা আপনারা জানেন। মেঘনা এবং ধনগুদা প্রকল্পের প্রধান উদ্দেশ্য কি? এটা আসছিল পরীক্ষায়। যেটা চাঁদপুরের মতলব উপজেলাকে মেঘনা নদীর ভাঙন থেকে রক্ষা করা। এগুলো এখন আর আসবে না, এটা অনেক পুরানো হয়ে গেছে। কোন জেলার বার্ষিক বৃষ্টিপাত সর্বাধিক ও কত? এটা তো আপনারা জানেন। এখন সিলেট। প্রাচীন পুন্ড্রবর্ধন বাংলাদেশের কোন অংশ? এটা বৃহত্তর বগুড়া, রংপুর, দিনাজপুর এবং রাজশাহী জেলা নিয়ে গঠিত হয়েছিল পুন্ড্রবর্ধন, অর্থাৎ আপনার পুণ্যনগর আর কি। তার রাজধানী ছিল পুন্ড্রবর্ধন। বাংলাদেশের কোথায় সর্বাধিক বোরো ধান উৎপন্ন হয়? এগুলো অনেক পুরানো প্রশ্ন, এখন এগুলো সাম্প্রতিক করতে হবে। বাংলাদেশের প্রাচীনতম নগরের নাম কি এবং বর্তমানে তা কোথায়? প্রাচীনতম নগর হচ্ছে মহাস্থানগড় এবং এটা বগুড়া জেলায় অবস্থিত। বাংলাদেশের এক বৌদ্ধ পণ্ডিত তিব্বতে বৌদ্ধ ধর্ম প্রচার করেন এবং সেখানেই প্রাণ ত্যাগ করেন। তিনি কে এবং তার জন্মস্থান কোথায়? এইটার উত্তর সবাই দেন। বাংলাদেশের এক বৌদ্ধ পণ্ডিত, তিনি তিব্বতে বৌদ্ধ ধর্ম প্রচার করেন এবং সেখানেই প্রাণ ত্যাগ করেন। উত্তর দিতে হবে তিনি কে এবং বাংলাদেশের কোন জেলায় তার জন্ম। বৌদ্ধ পণ্ডিত তিব্বতে তিনি যান, তিব্বতে তিনি বৌদ্ধ ধর্ম প্রচার করেন এবং সেখানেই তিনি প্রাণ ত্যাগ করেন। তার নাম কি এবং বাংলাদেশের কোন জেলায় তার জন্ম? বাংলাদেশের কোন জেলায় তার জন্ম? দ্রুত উত্তর করেন। দীপঙ্কর, ভালো করে লেখেন। অতীশ দীপঙ্কর। বাড়ি ছিল মুন্সিগঞ্জে। বাড়ি ছিল কোথায়? মুন্সিগঞ্জ, বিক্রমপুর। হ্যাঁ, ঠিক আছে। ন্যাপের পূর্ণরূপ এটা জানতে হবে। ন্যাশনাল একাডেমি ফর প্রাইমারি এডুকেশন। ন্যাশনাল একাডেমি ফর প্রাইমারি এডুকেশন। ন্যাশনাল একাডেমি ফর প্রাইমারি এডুকেশন। আপনারা উত্তর দিবেন ন্যাপ কোথায় অবস্থিত? ন্যাশনাল একাডেমি ফর প্রাইমারি এডুকেশন এটি কোন জেলায় অবস্থিত? এই উত্তরটা আপনারা দিবেন। এই উত্তরটা দিবেন কোন জেলায়? আরমান কোন জেলায় বলেন?
কোন জেলায় অবস্থিত? এসব প্রতিষ্ঠান দেখবেন বেসিক জিকে বইয়ের বাংলাদেশের জাতীয় অর্জন, ওখানে যে প্রতিষ্ঠানগুলো দেওয়া আছে সেখানে খুব সুন্দর করে এগুলো সম্পর্কে দেওয়া আছে। আপনারা যেভাবেই নেন না কেন, বেসিক জিকে বই এটা বাজারের অন্যতম একটা বই। যদি আপনি কিছুক্ষণ বসে বসে দেখেন, সত্যিকার অর্থে যদি আপনি বই চিনেন, কিছু ভুল ত্রুটি হয়েছে প্রথম ছাপায়, এটা হয়, এটা কেউই বুকে হাত দিয়ে বলতে পারবে না যে প্রথম ছাপায় ভুল হয় না। বাট ইউনিক একটা বই হয়েছে। আমার বই বলে আমি বলতেছি না, আপনিই বলতে পারবেন, বলতে বাধ্য হবেন। ঠিক আছে, আমাকে ইনবক্স করলে আমি ঠিক করে দেব। ময়মনসিংহ, উত্তর সঠিক হয়েছে। কার উত্তর এটা? বিলকিস আক্তার। তারপর হচ্ছে আইনাল নোমান। আর একজন লিখছে নীলক্ষেত। আরে নীলক্ষেত কি ন্যাপ নাকি? ওটা তো নায়েম। আরমান, খালি ভুল হচ্ছে, নীলক্ষেত তো নায়েম। আচ্ছা আসেন, তাও তো এবার আসেন, বাংলাদেশের কুষ্ঠরোগের চিকিৎসা কেন্দ্র কোথায় অবস্থিত? কুষ্ঠরোগের চিকিৎসা কেন্দ্র টাঙ্গাইলের মধুপুর, ঢাকার মহাখালী এবং পার্বত্য চট্টগ্রামের চন্দ্রঘোনাতে কুষ্ঠরোগের চিকিৎসা কেন্দ্র অবস্থিত। আবারও বলি, টাঙ্গাইলের মধুপুর, ঢাকার মহাখালী এবং পার্বত্য চট্টগ্রামের চন্দ্রঘোনাতে কুষ্ঠরোগের চিকিৎসা কেন্দ্র রয়েছে। বাংলা শিক্ষামূলক কার্টুন সিরিজ মিনা এর নির্মাতা কে? এটা সবাই জানেন, শিল্পী মুস্তাফা মনোয়ার। 21শে ফেব্রুয়ারি বাংলা তারিখ ও মাস কি? এটা আপনারা জানেন, 8ই ফাল্গুন। এরপরে হচ্ছে লালবাগ কেল্লার নির্মাতার নাম কি? আচ্ছা এটার উত্তর দেন, লালবাগ কেল্লার নির্মাতার নাম কি? দেখি কে কে উত্তর দিতে পারেন। এই উত্তরটা সঠিক কে দিতে পারেন আমি দেখব। লালবাগ কেল্লার নির্মাতার নাম কি? এটার উত্তর দিবেন। লালবাগ কেল্লার নির্মাতার নাম কি? দেখি কে উত্তর দিতে পারে। শায়েস্তা খাঁ, একজন উত্তর দিয়েছে জ্যোতি কর্মকার। আচ্ছা দেখি কি উত্তর দেয় সবাই। শোনেন, আমার হাতে সময় নাই, আমি ব্যাখ্যা দিচ্ছি। যারা শায়েস্তা খান উত্তর দিয়েছেন তাদের প্রত্যেকের উত্তর ভুল হয়েছে, প্রত্যেকের উত্তর ভুল হয়েছে। লালবাগ কেল্লার নির্মাতা, এটা নির্মাণ কাজ শুরু করেন হচ্ছে শাহজাদা মোহাম্মদ আজম। মুস্তফা দেখতেছি তো ইদানিং, এই জন্য। আচ্ছা, আর শায়েস্তা খান নির্মাণ কাজ শেষ করেন। উত্তর যে আপনাদের ভুল হয়েছে তা না, আমি আপনাকে বলতে চাই, আগে প্রশ্নটা দেখবেন, প্রশ্নটা কি করছে। একটা হলো নির্মাণ কাজ শুরু করেন, সেটা হচ্ছে যুবরাজ আজম, শাহজাদা মোহাম্মদ আজম, এটা শুরু করেন। আর এই প্রকল্পটি শেষ করেন হচ্ছে শায়েস্তা খান। আর যদি সরাসরি বলে যে নির্মাণ কে করেন, তাহলে শায়েস্তা খানের নাম দিতে হবে। আপনাদের উত্তর সঠিক হয়েছে, বাট আমি এটুকু আলোচনা করার জন্য বলেছি আর কি। তো আমার মনে হয় আজকে আর মানে আমরা করতে পারতেছি না। আচ্ছা, শঙ্খনীল কারাগার এর পরিচালক কে? এই চলচ্চিত্রের পরিচালক কে? এই ছায়াছবিটির পরিচালক কে? শঙ্খনীল কারাগার, শঙ্খনীল কারাগার এর পরিচালক কে? শঙ্খনীল কারাগার এই ছায়াছবিটির পরিচালক কে? আর বেশি আমরা করব না, 10টায় পরীক্ষা আছে, পরীক্ষার দিকে চলে যাব। কারণ এখনো যে প্রশ্ন আছে এগুলো খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ছোট ছোট প্রশ্ন, এগুলো পিলির জন্য খুব গুরুত্বপূর্ণ। হুমায়ুন আহমেদ হয় নাই, আমি বলছি শঙ্খনীল কারাগার এর পরিচালক কে? ছায়াছবির পরিচালক কে? শঙ্খনীল কারাগারের ছায়াছবির পরিচালক হচ্ছে মোস্তাফিজুর রহমান। এরপরে বলতে হবে সূর্য দীঘল বাড়ি এর পরিচালক কে? অনেকবার পরীক্ষায় আসছে। সূর্য দীঘল বাড়ি এর পরিচালক কে? সূর্য দীঘল বাড়ি এই ছায়াছবির পরিচালক কে? হুমায়ুন আহমেদ উত্তর যারা দিয়েছেন, উত্তর হয় নাই। মোস্তাফিজুর রহমান, শঙ্খনীল কারাগার। সূর্য দীঘল বাড়ির পরিচালক কে? এটা অনেকবার পরীক্ষায় আসছে। সূর্য দীঘল বাড়ি, উত্তর দেন। এটা আমরা শেষ করব, আমাদের আরেক দিন লাগবে বাংলাদেশের জন্য, আরেকটা দিন লাগবে বাংলাদেশ।
সেটা আমি কালকে পারবো না, শনিবারের দিন আসবো। শনিবারে হুমায়ুন আহমেদ হবে না। সূর্য দিগল বাড়ির পরিচালক হচ্ছে শেখ নিয়ামত আলী। শেখ নিয়ামত আলী, আপনাকে মনে রাখতে হবে, শেখ নিয়ামত আলী, সূর্য দিগল বাড়ি, এই ছায়াছবির পরিচালক হচ্ছে শেখ নিয়ামত আলী। নিয়ামত আলী শাকের, হ্যাঁ পুরো নাম হচ্ছে নিয়ামত আলী শাকের। তাই আর কন্টিনিউ করব না শেষ করব? 10টায় তো পরীক্ষা, বলেন কন্টিনিউ করব আর দরকার নাই? ভালো থাকেন। পরীক্ষা যারা প্রাইভেট ব্যাচের অনেকে আছে, তো প্রায় হচ্ছে আপনার না হলো 300 জন আছে যারা পরীক্ষা দিবে রাতে 10টার সময়। তো হচ্ছে তারা পরীক্ষা দেয়। ভালোই লাগতেছে বলতে, এগুলো ছাড়া তো আসলে মানে বিপদে পড়ে যেতেন অনেক। কারণ এই যে 15তম বিসিএস এর যে ছোট ছোট প্রশ্ন আসছে, এই ছোট প্রশ্ন থেকে প্রিলিমিনারি প্রশ্ন হবে, অনেকগুলো প্রশ্ন হবে, বুঝতে পেরেছেন? 15তম বিসিএস এ আসছে, তারপরে হচ্ছে 14, 13, 13তম বিসিএস, 11, 12, 10, ঠিক আছে? খুবই মানে ছোট ছোট প্রশ্ন আসছে এবং খুবই গুরুত্বপূর্ণ। এই সময় এই ছোট ছোট প্রশ্নগুলো আসছে, ওখান থেকে প্রিলিমিনারি প্রশ্ন অনেক সময় হয়, ঠিক আছে? এগুলো নিয়ে আলোচনা, অর্থাৎ আমাদের আরেকটা ক্লাস লাগবে। 15তম থেকে শুরু করব। 15 থেকে শুরু করব। অ্যাকচুয়ালি হচ্ছে ভালো তো লাগবেই। আমি প্রলয় পাল মানে নতুনত্ব নিয়ে আসি আপনাদের সামনে। আমি আপনাদের সহযোগিতার জন্য সবসময় পাশে ছিলাম, থাকবো, চেষ্টা করব। কারণ এই শিক্ষকতা পেশা, এটা আমার রক্তে মিশে গিয়েছে, এটা আমি বাদ দিতে পারবো না, এটা আমি করব। এবং করোনাকালীন সময় অনলাইনে আমি অত্যন্ত অভ্যস্ত হয়ে গেছি, আমি অ্যাডিক্টেড হয়ে গেছি অনলাইনে, এবং আমার সাথে অনেকেই অ্যাডিক্টেড হয়েছে এবং তারা উপকৃত হয়েছে, তারা টেবিল থেকে উঠে নাই করোনাকালীন সময়ে। 28 তারিখে, আগামী 28 তারিখে একটি ব্যাচ চালু হচ্ছে 43তম বিসিএস কে কেন্দ্র করে। অলরেডি অনেকেই ভর্তি হয়েছে, আপনারা 43 এই ব্যাচে আসতে পারেন। কেউ যদি মনে করেন যে প্রলয় স্যারের সাথে একটু কাটিয়ে দেখতে পারেন আগামী 6টা মাস 43তম বিসিএস কে কেন্দ্র করে, আপনি আমার সাথে সময় স্পেন্ড করতে পারেন। আপনাকে আশা করি ভালো কিছু দিব, এই আশাবাদ ব্যক্ত করছি। এবং আমার এই বইটির জন্য সবার কাছে দোয়া আশীর্বাদ চাচ্ছি। ভালো লাগলে বন্ধুকে শেয়ার করবেন। এখানে 4টি সাবজেক্ট রয়েছে, বাংলাদেশ, আন্তর্জাতিক, ভূগোল এবং নৈতিকতা, এই 70 মার্ক। পাশাপাশি প্রথম 25 পৃষ্ঠা রয়েছে সাম্প্রতিক বিষয়াবলী। সাম্প্রতিক বিষয়গুলির অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো টপিক ভিত্তিক আলোচনা করা হয়েছে। এবং বইয়ের নাম হচ্ছে বেসিক জিকে, প্রবাহ বেসিক জিকে, প্রলয় পাল। এটা দেখে অবশ্যই কিনবেন, অন্য কোনো বেসিক কিনবেন না। বেসিক জিকে প্রলয় পাল, এটি লেখা দেখে আপনারা কেনার চেষ্টা করবেন, তো এটা করবেন। আর হচ্ছে বেসিক নামটা দিয়েছি, আসলেই প্রকৃতপক্ষে ভেতরে বেসিক আছে কিনা এই বইটা আপনার বেসিক আলোচনা শেষে যথেষ্ট এক্সারসাইজ আছে। আপনি যে প্রশ্নগুলো, প্রিভিয়াস প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়া আছে, এগুলি আপনি পড়তে পারেন, আপনার ভালো লাগবে বলে আমি আশাবাদী। নৈতিকতা মূল্যবোধ খুব অল্প দেওয়া হয়েছে। আমি যদি আপনাকে একটু মোটা দাগে বলি, নৈতিকতা মূল্যবোধ শুরু হয়েছে 639 পৃষ্ঠায়। এই 639 আর 640 এই দুইটা পেজ যদি আপনি পড়েন, তাহলে আপনি 2টা প্রশ্ন পরীক্ষায় কমন পাবেন। এবং আমি নৈতিকতা মূল্যবোধ সুশাসন পড়িয়েছি, করোনাকালীন সময়ে যারা পড়েছে তারা মোটামুটি 6-7 মার্ক ইজিলি পাবে। আর নৈতিকতা মূল্যবোধের 6-7 মার্ক পাওয়ার পরে আর কোনো কিছু দরকার নেই। তো এখানে যথেষ্ট এক্সারসাইজ রেখেছি এবং নৈতিকতা মূল্যবোধ সুশাসনকে খুবই সীমিত পরিসরে আলোচনা করা হয়েছে, যেটি আপনি অনেক উপকৃত হবেন। ভূগোলের আলোচনা করা হয়েছে, ভূগোলের আলোচনা একটু বেশি করা হয়েছে,
কারণ ভূগোলের কিছু অংশ বাংলাদেশের মধ্যেও আছে, কিছু অংশ আন্তর্জাতিকের মধ্যেও আছে। আমরা সেই জায়গাটা আলোচনা করিনি। বাংলাদেশ এবং আন্তর্জাতিকের মধ্যে ভূগোলের এই আলোচনাগুলো করিনি, শুধু ভূগোলের মধ্যেই করেছি। এরপরে আন্তর্জাতিক বিষয়গুলি তো আপনারা আমাকে চিনেনি, আন্তর্জাতিক বিষয়গুলির ক্লাস আপনারা দেখেছেন, সেইভাবে আলোচনা করা হয়েছে। এবং বাংলাদেশ বিষয়গুলি আলোচনা তো এতক্ষণ বললামই। ভালো থাকেন সবাই। হ্যাঁ, কুরিয়ার করে নেওয়া যাবে, আমিনা ইসলাম, কুরিয়ার করে নেওয়া যাবে। আপনার পিছনে 3টা নাম্বার দেওয়া আছে। একটা নাম্বার আছে etc.boi.com, নাম্বার হচ্ছে 019। আমি নাম্বারগুলো দিচ্ছি, এই নাম্বারগুলো থেকে আপনারা কুরিয়ার করতে পারেন। এই নাম্বারগুলো থেকে আপনারা কুরিয়ার করে বইটি নিতে পারেন। বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি নিতে পারেন। একটা নাম্বার হলো etc.boi.com 01953111000। এটা থেকে নিতে পারেন। বাংলাদেশের জনপ্রিয় একটা লাইব্রেরি মামুন বুকস, এখান থেকে নিতে পারেন 01952897150 01952897150 এটা থেকে নিতে পারেন। আর একটা আছে boikoroi.com, এখান থেকে নিতে পারেন। এটা 015-1971-2071 015-1971-2071। আপনি চোখ বুঝে এদের যে কোনো নাম্বারে আপনি অর্ডার করতে পারেন। আপনি মানে নিঃসংকোচিত্তে আপনি এদের যে কোনো প্রতিষ্ঠানকে অর্ডার দিতে পারেন। আপনি খুব সুন্দরভাবে আপনাকে বই পৌঁছে দিবে। ভালো থাকেন। আজকে এই পর্যন্ত। সবার প্রতি শুভকামনা রইল। সবাইকে অনেক ধন্যবাদ।